আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের শবে বরাতের বন্ধ মানে কবে জানো তোমরা? সেটা তো কালকে। হ্যাঁ, আজকে কি অনেকেই মানে শবে বরাতের বন্ধ ভেবে ঘুমাচ্ছে? হতে পারে আর কি। অনেকে রোজা রেখে তো ঘুমাতেও পারে। এটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স করেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছিলাম লাস্ট ক্লাসে। আমরা কি আজকেও কি তাই করব? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। জি স্যার। চেঞ্জিং সেন্টেন্স কি আজকেও করব নাকি অন্য কিছু করব? দ্রুত বলো।
মানে সিম্পল স্যার কমপ্লেক্স চেঞ্জিং সেন্টেন্স কি করি? চেঞ্জিং সেন্টেন্সই তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আরেকটু জি করা স্যার। দরকার না, তাই তো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি একটু তোমাদেরকে দিচ্ছি। তোমাদের কি নিয়মগুলো আমি লিখিয়ে দিয়েছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়মগুলো? সবগুলো দেওয়া হয়নি। সবগুলো দেওয়া হয়নি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তো রুলস দিয়ে দেওয়ার কথা আর কি। আচ্ছা, কতগুলো দিয়েছি কে বলতে পারবে আমাকে? আচ্ছা, অ্যাফার্মেটিভ নেগেটিভের সবগুলো রুলস কি দিয়েছি? নো স্যার। সেগুলো তো মানে নিয়মগুলো তো লাগবে না? আচ্ছা, আগে একটা একটা করে আসি আর কি একটু। সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে অনেকেরই প্রবলেম হয়। আমি তাহলে নিয়মগুলো একটু বলি, যেটা যেটা যার লেখা নাই সে নিয়মগুলো একটু লিখে নিবা। অলদোযুক্ত বাক্যকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, এটা কে বলবে আমাকে নিয়মটা? অলদোযুক্ত বাক্যকে কিভাবে কম্পাউন্ড করতে হয়? সহজ কোয়েশ্চেন করেছে, কিন্তু না পারলে পরে বলতে হবে যে স্যার পারি না। হ্যাঁ, স্যার আপনি বলে দেন। আচ্ছা, আমার এখানে যারা ক্লাস করছো একজনও পারো না বলতে? অলদো থাকলে কম্পাউন্ডে বার্ব বসাতে হয়। অলদোযুক্ত বাক্যকে যদি আমরা অলদোযুক্ত বাক্যকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে বার্ব বসাতে হয়। তোমাদের তো এই নিয়মগুলো তো আগে মানে সবগুলো লিখে দেওয়ার কথা। আচ্ছা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই সবগুলো নিয়ম কি লিখে দিয়েছিলাম তোমাদের? নো স্যার। নো স্যার। তাহলে পারবা কি করে? আচ্ছা, আমি তাহলে আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার। ওকে, স্ক্রিনে দেখো সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। তো শুরুতে দেখো, দ্য সেন্টেন্সেস আর ক্লাসড ইন 3 ক্যাটাগরিজ ডিপেন্ডিং অন দ্য নাম্বার এন্ড টাইপস অফ ফাইনাইট ক্লজেস। তো আমি একটু সহজ করে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো স্ট্রাকচারালি সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল, যেটাকে বলা হয় সরল বাক্য। একটা হচ্ছে কম্পাউন্ড, যেটাকে বলা হয় যৌগিক বাক্য। আরেকটা হচ্ছে কমপ্লেক্স, যেটাকে বলা হয় জটিল বাক্য। সরল, যৌগিক, জটিল, এই 3 প্রকার সেন্টেন্স রয়েছে। সবাই কি বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। ওকে, এবার একটু দেখো যে এই সিম্পল সেন্টেন্সটি কাকে বলে। একজন পড়ো তো দেখি, সিম্পল সেন্টেন্সটি কাকে বলে, কি লেখা আছে পড়ো, একজন পড়ে আমাকে একটু শোনাও। স্যার আমি পড়ি। The sentence contains a subject and a verb and expresses a complete thought.
ঠিক আছে, থ্যাংক ইউ। The sentence contains a subject and a verb. এখানে ভার্বের আগে একটু যোগ করে নিবা যে ফাইনাইট ভার্ব। কোন ধরনের ভার্ব বসবে সেই ভার্বটা আমরা একটু উল্লেখ করে রাখি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। The sentence contains a subject and a verb. ভার্বের আগে আমরা একটা ফাইনাইট শব্দটা বসিয়ে নিব। মানে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং একটি কমপ্লিট একটা চিন্তা বা কমপ্লিট যে ধারণা সেটা প্রকাশ করে। মোট কথা হচ্ছে এটা বাক্যের অর্থ প্রকাশ করতে পারে। এখানে কি আছে? সাবজেক্ট আছে হচ্ছে তোমার দেখো, রহমান প্লেজ ফুটবল এভরি আফটারনুন। এখানে সাবজেক্ট হচ্ছে তোমার রহমান, সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব। কি ভার্ব বলেছি এটা বলো তো, কি টাইপের ভার্ব বলেছি এটা? ফাইনাইট ভার্ব। Finite verb. এক্স্যাক্টলি, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা কি? সমাপী। সমাপিকা ক্রিয়া। গুড। ফাইনাইট ভার্ব কাকে বলে, কে বলতে পারবে? ফাইনাইট ভার্ব কাকে বলে? স্যার পারি না। ওকে, তাহলে একটু লিখে রাখো ফাইনাইট ভার্ব কাকে বলে। রোকসানা কই? রোকসানা বলো তো ফাইনাইট ভার্ব কাকে বলে? রুমাইশা বলো ফাইনাইট ভার্ব কাকে বলে? কেউ পারবে না বলতে ফাইনাইট ভার্ব কাকে বলে? স্যার আমি বলি, বলো। স্যার সালাম। that can be changed according to tenses is called a finite verb. ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাসে জয়েন করেছে অনেকেই, ঘুমই ভাঙেনি মনে হচ্ছে। এত গরমে কি করে ঘুমায় মেয়েগুলো কুমিরের মতো? যে ভার্বকে টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, টেন্স এবং পার্সন অনুযায়ী। তো এখানে রহমান হচ্ছে সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার, প্লে হচ্ছে ভার্ব। দেখো এটাকে চাইলে আমরা প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে পরিণত করতে পারবো। কিভাবে? রহমান প্লেস ফুটবল এভরি আফটারনুন। যদি আমরা এটা প্লেসটাকে চেঞ্জ করে প্লেড বানিয়ে দিই, হ্যাঁ প্লেড। আচ্ছা আমি একটু এখানে একটু দেখাই আর কি। ধরো আমি প্লে করি আর কি, হ্যাঁ, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। আবার লিখি আই লাইক টু প্লে। এবার আমাকে বলো যেখানে দুইটা প্লে রয়েছে, একটা হচ্ছে আই প্লে প্রথম বাক্যে ক্রিকেট, আর একটা হচ্ছে আই লাইক টু প্লে ক্রিকেট। প্রথম বাক্যটা কোন টেন্সে আছে? আই প্লে ক্রিকেট কোন টেন্সে আছে? Past indefinite. পাস্ট ইনডিফিনিট আছে। প্রেজেন্ট টেন্স। এটাকে পাস্ট টেন্স করলে কি হবে? প্লেড হয়ে যাবে। প্লেড ক্রিকেট। তাহলে এটাকে টেন্স অনুযায়ী পরিবর্তন করা গেল কিনা? জি স্যার। জি স্যার। তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার নিচেরটা কোন টেন্স আছে? আই লাইক টু প্লে ক্রিকেট কোন টেন্স আছে? প্রেজেন্ট। এটাকে পাস্ট টেন্স বানালে কি হবে বলো? এটাকে পাস্ট টেন্স বানালে I like to play cricket. আচ্ছা দেখো তো, লাইক কে আমরা টেন্স চেঞ্জ করতে পারলাম, লাইকড, কিন্তু প্লে কি চেঞ্জ হলো? না স্যার। তাহলে এটা কি ভার্ব বলো? নন ফাইনাইট। এক্স্যাক্টলি, দিস ইজ নন ফাইনাইট ভার্ব। এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। মনে হয় বুঝতে পেরেছো যে ফাইনাইট আর নন ফাইনাইট কোনটা কোনটা, বুঝতে পেরেছো সবাই? জি স্যার।
ওকে, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করো। তো যে ভার্বকে টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় সেটা ফাইনাইট, যেটাকে করা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে এখানে হচ্ছে রহমান প্লেস, এটা আমরা বুঝতেই পারলাম যেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখানে একটা জিনিস দেখো, এটা শিখতে গেলে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো এটা একজন পড়ো তো দেখি এখানে কি লেখা আছে, একটু পড়ো একজন। In this type of sentence, there is only one independent clause and there might be multiple dependent clauses joined by non-finite verbs, gerund, participle, infinitive, see Unit 3, but there can be only one finite verb. থ্যাংক ইউ ভেরি মাচ সোহাগী। এখন কে বুঝতে পেরেছো যে আসলে এটাকে কি বোঝাতে চেয়েছে? যদি বুঝতে না পারো কেউ, তাহলে একটু আমাকে বলবে যে স্যার আমরা বাংলাটা বুঝতে পারিনি। যে বুঝেছো সেও বলো, আর যে বুঝো নাই সেও বলো। স্যার এরপর আপনি একটু বলেন। ওকে, ঠিক আছে, এরপর আমি একটু বললাম, পুরোপুরি বলে দিচ্ছি। ইন দিস টাইপ অফ সেন্টেন্স, এই ধরনের বাক্যে, কোন ধরনের বাক্য? যে বাক্যে একটি সাবজেক্ট একটি ফাইনাল ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সের কথা বলছে। এই ধরনের বাক্যে কি হয়? There is only one independent clause, একটি মাত্র স্বাধীন বাক্যাংশ থাকে। Now you need to learn what is clause. মনে রাখতে হবে যে ইংরেজিতে একটি কথা আছে যে কান টানলে মাথা আসে। এটার প্রবাদটা কি তোমরা শুনেছো? কান টানলে মাথা আসে। জি স্যার, শুনেছি। জি এটা স্যার। ইংলিশটা কি কেউ বলতে পারবা? না স্যার। পারবে তো? আমার বাচ্চারা তো পারবে। কান টানলে মাথা আসে, কার মনে আছে বলো? Sir, give and another will follow. এটা সবাই লিখে রাখো একটু। Give the one, the other will follow. Give the one, the other will follow. এটা মানে হচ্ছে কান টানলে মাথা আসে। দেখো যখন আমরা সেন্টেন্স পড়তে যাচ্ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তখন এটার সাথে কি চলে আসতেছে? এটার সাথে চলে আসতেছে হচ্ছে তোমার ক্লজ চলে আসছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব চলে আসছে। সো এখন আমাদেরকে শিখতে হবে যে ক্লজ কাকে বলে। সো আমি এটা আবার একটু বাংলা বুঝিয়ে দিচ্ছি যে in this type of sentence, এই ধরনের বাক্যে there is only one independent clause, একটি মাত্র স্বাধীন বাক্য থাকে, বাক্য না ঠিক বাক্যাংশ থাকে, and there might be multiple dependent clauses, এবং অনেকগুলো নির্ভরশীল বাক্যাংশ থাকতে পারে, joined by non-finite verbs, যেগুলোর সাথে যুক্ত থাকে নন ফাইনাইট ভার্বগুলো যুক্ত থাকে। নন ফাইনাইট ভার্বগুলো কি কি? সেগুলো হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো যুক্ত থাকে। এখন তোমাদেরকে একটা একটা করে শিখতে হবে যে হোয়াট ইজ জিরান্ড, হোয়াট ইজ পার্টিসিপল, হোয়াট ইজ ইনফিনিটিভ, কত কিছু এটার সাথে যুক্ত দেখো। এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি ভালো করে বেসিক সহ বুঝতে চাও, তাহলে তোমাদের এগুলো বুঝতে হবে। এখন এগুলো কি বিস্তারিত বুঝাবো নাকি সরাসরি এক্সারসাইজে চলে যাব গত ক্লাসের মতো? না স্যার, বিস্তারিত। ওকে, সোহাগী বাকিরা কি বলে? জি স্যার, বিস্তারিত করালে বেশি ভালো হয়। জি স্যার, বিস্তারিত করান। ওকে,
আচ্ছা এইখানে বাক্যটা একটু যদি খেয়াল করো আর কি, হ্যাঁ, বেগার বানান দুটোই সঠিক, ইডিও সঠিক, এডিও সঠিক, যাই হোক দিলাম। তো আই স দ্য বেগার বেগিং, একটু খেয়াল করো এখানে একটা ছিল টু প্লে, তুমি একটু লিখে রাখবো হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ানকে ইনফিনিটিভ বলা হয়। আমরা ওখানে তিনটা জিনিস পেয়েছি যে নন ফাইনাইট ভার্ব হিসেবে কি কি থাকে, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। সো আমরা একটা জেনে গেলাম যে টু প্লাস ভার্ব ওয়ানকে ইনফিনিটিভ বলে। এবার লিখে রাখো ভার্ব প্লাস আইএনজি যেটি নাউন হিসেবে বসে তাকে জিরান্ড বলে। ভার্ব প্লাস আইএনজি যেটি নাউন হিসেবে বসে সেটাকে জিরান্ড বলে। আরেকটা লিখবা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেটি অ্যাডজেক্টিভের মতো বসে তাকে পার্টিসিপল বলে। আমি তিনটা এক্সাম্পল দেখাচ্ছি। ভার্ব প্লাস আইএনজি যেটি অ্যাডজেক্টিভের মতো বসে। অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখানে আমি তিনটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। এই তিনটা এক্সাম্পলে তিন রকম আচ্ছা এখানে প্রথমটা আছে হচ্ছে রোলিং। এখানে রোলিংটা কি, পার্টিসিপল না জিরান্ড বলো? জিরান্ড। The participle. আচ্ছা এটা হচ্ছে পার্টিসিপল, হ্যাঁ এটা হচ্ছে পার্টিসিপল, কারণ হচ্ছে স্টোন হচ্ছে নাউন, নাউনের আগে বসছে। তো পার্টিসিপল সবসময় নাউনের আগে বসবে, আর জিরান্ড সবসময় ভার্বের আগে বসবে। তাহলে ভার্বের পরেও বসতে পারে, ভার্বের আগে বসবে। তাহলে যে ইজ হচ্ছে এখানে ভার্ব, তো ভার্বের আগে বসছে সুইমিং, দ্যাটস ওয়াই এটা হচ্ছে জিরান্ড। লিখে রাখো নাউনের আগে যেটা বসে, নাউনের আগে মানে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের পূর্বে বসে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি যদি ভার্বের পূর্বে বসে সেটি হলো নাউন। এবার আসলে আমাদেরকে ক্লজ শিখতে হবে একটু, ক্লজ। আচ্ছা উপরে তিনটা বোঝা শেষ হয়ে গেলে দেন আমি ক্লজে যাব আর কি। উপরে তিনটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? টু ফ্লাই হচ্ছে এখানে কি জানো, টু ফ্লাই কি জানো বলো তো? ইনফাইনাইট না বাবা, এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ওকে। তাহলে রোলিং স্টোন গ্যাদার্স, রোলিং হচ্ছে এখানে কি, রোলিং বলো, আবার বলো রোলিং কি? Participle. সুইমিং কি, সুইমিং? জিরান। টু ফ্লাই ইনফিনিটিভ, ওকে। সবাই বুঝতে পেরেছো কিনা? জি স্যার। এবার আসো ক্লজ। ক্লজ কাকে বলে? এক বা একাধিক শব্দ সমষ্টি যখন বা এক বা একাধিক শব্দ সমষ্টি যেখানে একটি সাবজেক্ট থাকে, থাকে একটি ফাইনাইট ভার্ব এবং যেটি একটি বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে তাকেই ক্লজ বলে। বুঝলা কিছু? জি জি।
বলো কি বুঝেছো বলো। সো ক্লজ হচ্ছে যে এক বা একাধিক বাক্য শব্দ থাকবে, আর হচ্ছে বড় বাক্যের অংশ হতে হবে, একটা ভার্ব থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ক্লজ। তো ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, বড় বাক্যের অংশ হিসেবে কাজ করবে। ক্লজ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটাকে আধুনিক গ্রামারিয়ানরা বাদ দিয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা আধুনিক যুগে ক্লজ করি দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারবে, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, প্রিন্সিপাল মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সাবঅর্ডিনেট মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যে ক্লজ অন্যের উপর নির্ভরশীল না হয়ে অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। যেমন ইফ ইউ গেট জিপিএ 5, যদি তুমি জিপিএ 5 পাও, এই বাক্য কি এটা শেষ হলো কিনা? না No, স্যার। sir. যে বাক্য শেষ হয় না, হ্যাঁ, অর্থ প্রকাশ করতে পারছে না, তার মানে হলো এটা কি ক্লজ, প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট? সাবঅর্ডিনেট। এটা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ড করছে এটা? এটা ডিপেন্ড করছে হচ্ছে এই যে আরেকটা বাক্য আমি লিখবো এখন, এই বাক্যের উপর এটা ডিপেন্ড করছে। যদি তুমি জিপিএ 5 পাও, আচ্ছা, আই উইল গিভ ইউ আ ল্যাপটপ। যাও, খুশি হয়ে যাও, আমি তোমাকে একটা ল্যাপটপ দিয়ে দিব। ওকে, তাহলে যে আই উইল গিভ ইউ আ ল্যাপটপ, এই বাক্যটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। এই বাক্যটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, নির্ভর করছে না কারোর উপরে। কিন্তু এই বাক্যটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটি নির্ভর করছে পরের বাক্যের উপরে। তোমরা কি এবার বুঝতে পেরেছো প্রিন্সিপাল সাবঅর্ডিনেট? Ji, sir. জি স্যার। ওকে, এবার আসো হচ্ছে সিম্পল সেন্টেন্সে মনে রাখবা কয়টা ক্লজ থাকে, বলো আমাকে, সিম্পল সেন্টেন্স কয়টা ক্লজ থাকে? দুইটা। একটা। সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? একটা। তোমরা এমন Sir, একটা। একটা। সিম্পল সেন্টেন্সে ক্লজ কয়টা থাকে? যারা বলতেছে একটা ক্লজ থাকে, তারা কি আমাকে একটু ক্লজের সংজ্ঞাটা বলতে পারবা, যে বুঝেছো তোমরা আসলে ক্লজ হতে গেলে কি কি লাগে? স্যার একটাও থাকে না। ক্লজের শর্ত কি? স্যার একটা ক্লাস থাকে না। স্যার ক্লোজ থাকবে না। এক্স্যাক্টলি, সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না। সিম্পল সেন্টেন্স একটা সেন্টেন্স, ক্লজ হতে গেলে বড় বাক্যের অংশ হতে হয়। সিম্পল সেন্টেন্স তো কোনো বড় বাক্যের অংশ না, ওটা নিজেই একটা বাক্য। বাচ্চারা এই যে দেখো, রহমান প্লেস ফুটবল এভরি আফটারনুন, রহমান প্রত্যেক দুপুরে ফুটবল খেলে। হ্যাঁ, তো এইখানে তো তোমার একটাই তো বাক্য, তাই না? বেশ। এই যে পিচি পোলা পয়েন্ট, হ্যাঁ, বড় হয়ে গেছো, কলেজে পড়ো না এখন? বলো তো, আমি এখন কলেজে পড়ি, ইংলিশটা কি? আমি এখন কলেজে পড়ি, পারো?
ওই ওই পিচিরা বলো বলো বলো, আমি কলেজে পড়ি। ছি, লজ্জা দিবে, ছোটরা লজ্জা দিবে, বলবে আপু পারে না, আমি কলেজে পড়ি। Let's have a try. Sir, we are now in college. তুমি তো এখন তোমার বাসাতে, তুমি এখন কলেজে না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি ট্রাই করেছো। তোমার জন্য রয়েছে 100টি তাজা ফুলের নির্যাস যুক্ত অভিনন্দন। বাকিদের চেষ্টা করতে হবে একটা সুন্দর একটা মানে সেন্টেন্স বলা লাগবে। যেমন ধরো সাধারণত নর্মালি আমরা যেটা বলি যে আমি ক্লাস 6-এ পড়ি, আই রিড ইন ক্লাস 6, আমি কলেজে পড়ি, আই রিড ইন কলেজ। এগুলো হচ্ছে মানে একদম ব্যাকডেটেড, খুবই ব্যাকডেটেড, খুবই ব্যাকডেটেড। এগুলো ব্যবহার করলে মানুষ খ্যাত বলবে এখন। Sir, I went to college. আরে বাপরে, ওয়েন্ট টু কলেজ মানে কি আবার? আমি কলেজে গিয়েছিলাম। I went to college. Sir, we are studying at college. We are studying at college. আমরা কলেজে পড়াশোনা করছি। Okay, ঠিক আছে। I'm going to write the sentence down. Look at the whiteboard, okay? অনেক স্মার্টলি স্ট্যান্ডার্ড ওয়েতে বলবা, এগুলো তো পিচি পিচি পোলাপানো পারে। I belong to a college. I belong to a college. এখানে এ না দিলেও চলবে, অসুবিধা নাই। I belong to college means আমি কলেজে পড়ি। কেউ যদি বলতে চাও আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, ওকে, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তাহলে কিভাবে বলতে হবে? I belong to intermediate first year. Inter first year, okay? Inter first year. Inter first year. আচ্ছা, এই যে ফার্স্ট ইয়ার, ফার্স্ট এটা উচ্চারণ করতে গিয়ে অনেকে কিন্তু বলে ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার। হ্যাঁ, এটা কি ডিয়ার নাকি রে বাবা? ডিয়ার এটা ফার্স্ট ইয়ার? না স্যার, আরে ইয়ার, এটা তো ইয়ার। এই যে অনেকেই, তোমরা কি কখনো শুনেছো এরকম না শুনোনি যে ফার্স্ট ইয়ারে পড়ে বলে? জি স্যার, অনেক শুনেছি তো প্রায়। মাশাআল্লাহ, তুমি তো মুরব্বি হয়ে গেছো, অনেক কিছু শুনে ফেলেছো। হ্যাঁ, I belong to inter first year. তুমি শুনবা কি করে? তুমি তো পুচকেই রয়ে গেছো। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি শিখিয়ে দিই আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের ঘরে টিভি আছে? টিভি যাদের ঘরে আছে আর কি, তো যদি বলি টিভিটা চালু করো, তাহলে কিভাবে বলবো আমরা টিভিটা চালু করো? বলো তো, মানে টিভিটা চালু করবো কিভাবে? আমরা পারবো? আবার আমরা বলি না যে টিভিটা বন্ধ করো। কথা বলো, না বুঝতে বলো যে বুঝি না। টিভি চালু করো কি করে? কে বলো বলো বলো, ওপেন দ্য টিভি না ক্লোজ দ্য টিভি, কোনটা? বন্ধ করো তোমার এই টিভি, টিভি বন্ধ করো। কিভাবে বলবো আমরা এগুলো? তাড়াতাড়ি বলো। Shut down the TV. টিভি তো শাট ডাউন করা যায় না। টিভি, কম্পিউটার, ল্যাপটপ হচ্ছে শাট ডাউন করবা। স্যার, ওই যেগুলো শাট ডাউন করতে করতে এখন টিভির ক্ষেত্রে শাট ডাউন। কম্পিউটার, ল্যাপটপ, তারপর হচ্ছে তুমি এগুলো হচ্ছে শাট ডাউন করবা আর কি। হ্যাঁ, আচ্ছা, মোবাইলের ক্ষেত্রে মোবাইল, টিভি এগুলো বলবা সুইচ অন, সুইচ অফ। যদি বলি টিভিটা চালু করো, তখন বলবা সুইচ অন দ্য টিভি। টিভি বন্ধ করো, সুইচ অফ দ্য টিভি। ইভেন আচ্ছা, ফ্যান, ফ্যান চালু করবা, ফ্যান বন্ধ করবা। লাইট চালু করবা, লাইট বন্ধ করবা। একইভাবে আমরা বসাবো, পারবো? যদি বলি বাতি জ্বালিয়ে দাও, বাতি জ্বালিয়ে দাও, বাতি বন্ধ করো, কিভাবে বলবো আমরা তাহলে? Switch on the light. Switch on the light, switch off the light. ভেরি গুড। Switch on the fan. তাহলে অফ বানানে কিন্তু দুইটা এফ হবে, দুইটা ও ডাবল এফ, দুইটা এফ হবে, ও ডাবল এফ। দিস ইজ ডাবল, নট ডবল। তোমরা কি ডবল বলো কে কে? ডবল,
না স্যার ডাবল বলি। ডাবল বলি স্যার। হ্যাঁ স্যার আমরা ডাবল বলি। ওকে ঠিক আছে। হ্যাঁ আমার মেয়েরা তো স্মার্ট, বলতেই তো হবে তাই না? ওয়েল, তো এবার আসো হচ্ছে শাওয়ার করার পরে যখন তুমি মানে টাওয়েল দিয়ে গাটা মুছে ফেলছো তখন কিভাবে এটা ইংলিশে বলতে হয়? কেউ একজন তোমাকে টাওয়েলটা ছুঁড়ে দিয়ে বললো টাওয়েল দিয়ে গাটা মুছে নাও, তো তুমি কিভাবে করে বলবে টাওয়েল দিয়ে গাটা মুছে নাও? ওকে, ভেরি সিম্পল, আমি সহজ করে বলে দিচ্ছি, জাস্ট বলে দিবা টাওয়েল ইয়োরসেলফ। টাওয়েলটাই ভার্ব। তুমি যদি বলো if someone phones you and ask you that what are you doing, তুমি কি করছো, তুমি বললা যে আমি টাওয়েল দিয়ে আমার গা মুছে ফেলছি, তখন বলবা I'm toweling myself, I'm toweling myself। দেখো টাওয়েলকেই ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, I am toweling myself, টাওয়েল। বুঝতে পেরেছো কি? জি স্যার। তুমি বৃষ্টিতে তোমার ছোট বোন ভিজে বাসায় এসেছে, এখন তুমি টাওয়েলটা তাকে ছুঁড়ে দিয়ে বললা যে এই টাওয়েল দিয়ে গাটা মুছে নাও দ্রুত, ঠিক আছে, না হলে তোমার জ্বর আসবে। ওই যে না হলে তোমার হ্যাঁ, টাওয়েল ইয়োরসেলফ ফার্স্ট লেস্ট ইউ শুড ক্যাচ কোল্ড অথবা ইউ শুড ক্যাচ ফিভার, এগুলো শেখা লাগবে একটু করে। হ্যাঁ আচ্ছা, আবার আজকে এইটুকুই, নেক্সট ক্লাসে আবার শেখাবো অন্য কিছু। তো এখন আমরা চলে যাই হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আবার। তো সিম্পল সেন্টেন্সে মনে রাখতে হবে যে কোনো ক্লজ থাকে না। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সরি কম্পাউন্ডে দুটো ক্লজ থাকে, দুটোই থাকে প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে বাংলা কি বলেছি বলো তো, দ্রুত বলো আবার। যৌগিক বাক্য। এই মেয়েগুলাকে আমি মারবো আর কি, কলেজ করার পরে ধরে মারবো তারা। আর কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, মানে একটি স্বাধীন বাক্য এবং একটি পরাধীন বাক্য থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে বাংলা কি বলেছি বলো? জটিল বাক্য। যৌগিক জটিল রে বাবা, জটিল জটিল, দিস ইজ জটিল। ওকে, এবার আমরা নিয়ম কারণে যদি চলে আসি, দেখো প্রথম সূত্রটা দেখো, এক নম্বরে কি লেখা আছে, when, as, since, because। এটা যদি কমপ্লেক্সে থাকে কম্পাউন্ডে কি করতে হবে আর সিম্পলে কি করতে হবে সেটা সব লিখে দিয়েছে। যেমন সিম্পলে করতে হবে ভার্বের সাথে আইএনজি অথবা বিং, ভার্ব ফ্রি অথবা বিকজ অফ, এটা হচ্ছে সিম্পলের জন্য বসবে। আর কম্পাউন্ডের জন্য বসবে এন্ড। এখন কি মানে বলবো যে স্যার এটা তো বুঝলাম না, ভার্ব আইএনজি অর বিং অর ভার্ব ফ্রি বিকজ অফ, এটা জটিল লাগছে তাই না? জটিল লাগছে কি? এক্সাম্পলটা দেখো, দেখো সহজ হয় কিনা। এখানে বলেছে when he saw the police he ran away, যখন তিনি পুলিশকে দেখলেন তিনি পালিয়ে গেলেন। সো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাক্যে when আছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে when বাদ দিব, when বাদ দিয়ে কমার পরিবর্তে বসাবো হচ্ছে and। যেমন নিচে দেখো একদম when বাদ দিয়ে and বসিয়ে দিয়েছে, উত্তরটা শেষ হয়ে গেছে। he saw the police and ran away, একদমই সহজ, অর্থ বুঝো আর না বুঝো, যখনই বাক্যের শুরুতে since as when থাকবে তখন ওই since as when বাদ দিয়ে কমার জায়গায় আমরা and বসাবো and, তাহলে উত্তর হয়ে যাবে। কম্পাউন্ডটা কি বুঝতে পেরেছো সবাই? কম্পাউন্ড। জি স্যার। ইয়েস স্যার। এবার আসো সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে বলছি ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়। সো এখানে ভার্ব ছিল স, তাই আমরা বাক্যে অ্যান্সার লিখেছি সিং, উত্তর হয়ে গেল সিং দ্য পুলিশ হি ran away। আর বিং কখন হয়? যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে তাহলে বিং হয়। যেমন নিচের এক্সাম্পলটা দেখো, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম, এখানে ওয়াজ ছিল তাই আমরা এখানে বিং বসিয়েছি, বিং ইল। কিন্তু কম্পাউন্ডে কিন্তু সব একই, দেখো এন্ড বসানো হয়েছে শুধু কম্পাউন্ডে। বুঝতে পেরেছো বাচ্চারা? জি স্যার। জি স্যার। ভালো, তোমরা অনেক ভালো। আজকের মতো আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে, বিদায় নিতে মন চাচ্ছে না তবুও চলে যেতে হচ্ছে। সবাই ভালো থাকো, করোনা ভাইরাসের অনেক মাত্রা বেড়ে গিয়েছে, সবাই সাবধানে থাকবে।